রাত ওনাকে আড়াল করছিল। আব্দুলকে নিয়ে ধোঁয়ার মতো এগিয়ে যাচ্ছিলেন জালাল। আমির থেকে যত দূরে যাচ্ছিলেন, বাতাস প্রতিশোধের আগুনকে তত বেশি উস্কে দিচ্ছিল। রাজপুতদের সর্বনাশী ওনার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। সবার অজান্তেই যুদ্ধের দামামা বেজে উঠেছিল। আর এদিকে যোধা কারাবাসের দেওয়ালে লেখা কথাগুলি পড়ছিল। কিন্তু জালাল তো যুদ্ধক্ষেত্রে না নেমেই জিতে গিয়েছিলেন। মোগলদের আঘাত রাজপুতদের গালে প্রকাশ্যে চড়ের মতো পড়েছিল, যার প্রতিধ্বনি এবার পুরো রাজপুতানায় ছড়িয়ে পড়তে চলেছিল। যাও, খোঁজো ওদের, আর দেখা মাত্র হত্যা করে ফেলো। নিজে পড়াশোনা না জানলেও আব্দুলকে দিয়ে তিনি নিজের উদ্দেশ্য দেয়ালে লিখিয়ে দিয়ে গিয়েছিলেন। কিন্তু তাতেও স্বস্তি কোথায় পেলেন? প্রত্যেকটা মুহূর্তে নিজের গলায় যোধার তরোয়ালের স্পর্শ যে অনুভব করছিলেন। এখন একটাই ইচ্ছে ছিল, যোধাকে নিজের হারেমে বন্দী করা। দেবী মায়ের কৃপা, আপনি ঠিক আছেন তো? ভালো হয়েছে, উনি বন্দিকে নিয়ে গেছেন। তুই কি বলতে চাইছিস? এটাই, যদি উনি বন্দির বদলে তোমাকে। আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, রাজপুতদের সম্মান নষ্ট করে দিয়েছে, আমাদের যুদ্ধের আহ্বান জানিয়ে গিয়েছে ও। প্রতিজ্ঞা করো সবাই যে শত্রুরা আমাদের এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। বেঁচে ফিরবে না, বেঁচে ফিরবে না, বেঁচে ফিরবে না। তাহলে যাও, খুঁজে বের করো ওদের, আর যে খুঁজে আনতে পারবে তাকে সমগ্র রাজপুতানার উপসেনাপতি করা হবে। এটা আমার প্রতিজ্ঞা। যাও। যদি বেঁচে থাকতে চাও তাহলে আমাদের শরণাপন্ন হও। রাজপুত তোমায় জীবন দান করবে। শাহিনশাহ ভিক্ষা নেয় না, ভিক্ষা দেয়। মারো কে? তোমার শাহিনশাহ তরোয়াল এতটাও ক্ষমতাশালী নয় যা রাজপুতানার দুর্গের পাথর ভাঙতে পারে। শাহিনশাহ পিঠে আঘাত নয়, বুকে আঘাত করে। জল্লাদ কোথাকার, সে এতটাই হিংস্র যে সবার হাত পা কেটে নেয়। নারীদের তো সম্মান করতে শেখেইনি সে। জল্লাদের রূপ দেখেছিস, এবার ক্ষমতাও দেখ।
কি হলো? কোথায় আমাদের শত্রু? কালো পাহাড়ের পিছনে। দিদি, দিদি দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও দিদি, আরে কেউ আটকাও না ওকে। এদের সকলের মৃত্যুর হিসাব দিতে হবে তোমায়। রাজপুতদের প্রতিটা রক্তবিন্দুর হিসাব দিতে হবে তোমায়। যেদিন তুমি আমার সামনে আসবে সেই দিনই পৃথিবীতে তোমার শেষ দিন হবে জালাল। নিজেদের তরোয়ালগুলিকে গলিয়ে ফেলো আর প্রত্যেকে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। ও একা এতগুলো রাজপুতদের চোখের সামনে দিয়ে, যেখান থেকে আজ অবধি কোনো কয়েদি পালাতে পারেনি, ও নিজের গুপ্তচরকে নিয়ে পালিয়ে গেল। কি করব? ওর সাহসকে কুর্নিশ জানাবো নাকি পরাজয় শোক পালন করব? জালালউদ্দিন আমাদের পিছন থেকে আঘাত করেছে, কিন্তু আমরা রাজপুতরা কাপুরুষ নই। আমরা সামনাসামনি লড়াই করব আর ওকে যোগ্য জবাব দেব। আমেরের রাজা হওয়ার যোগ্যতা আমার আর নেই। আপনি মন খারাপ করবেন না, এই ভুলটা সমগ্র রাজপুতদের। হ্যাঁ, এদের মধ্যে কারো জীবিত থাকার অধিকার নেই। গঙ্গা সিং, দুর্বলদের উপর হাত তুলো না। এতে রাজপুতেদের সম্মানহানি হবে। কিসের সম্মানের কথা বলছেন আপনি? সবকিছুই তো কেড়ে নিয়ে গিয়েছে। সব ঠিক হয়ে যাবে, আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন। কিছু ক্ষত সান্ত্বনাতেও দূর করা যায় না রাজা সূর্যভান সিং। মানছি, কিন্তু প্রত্যেক আঘাতের একটাই উত্তর হয়, প্রতিশোধ। আর রাজপুত নিজেদের অপমানের প্রতিশোধ নিতে খুব ভালোভাবেই জানে। আমি ভগবানের নামে শপথ করছি যে যতদিন না আমি আমার তরোয়াল দিয়ে জালালের শিরচ্ছেদ করতে পারছি, ততদিন আমি যোধাকে বিয়ে করব না। আর এখন মরবো না, মারবো। এই কি ঠাকুমা, আপনি কোনো উৎসব ছাড়া সবাইকে সিঁদুর কৌটো দিচ্ছেন? উৎসব খুব তাড়াতাড়ি আসছে রে মা। কোন উৎসব? যুদ্ধ। এটাই আমাদের নিয়তি রে মা। যতদিন স্বামী বেঁচে থাকেন ততদিন এটা আমাদের সিঁথির শোভা বাড়ায়, আর যেই স্বামী মারা যান তখন তার সাথেই চিতায় উঠতে হয়। এই যুদ্ধ থামানো যায় না ঠাকুমা? এখন না এই যুদ্ধকে থামানো যাবে, আর না মৃত্যুকে। আর যদি আমরা পরাজিত হই, তারপর রাজপুতদের মান সম্মান ওই মোগলদের হাত থেকে বাঁচানোর আমাদের কাছে একটাই উপায় আছে, মৃত্যু। তুমি তো যুদ্ধ হওয়ার আগেই পরাজয় স্বীকার করছো দিদি। আমি জানি যুদ্ধ অবশ্যম্ভাবী, কিন্তু এখন আমিরের সাথে ভানপুর যুক্ত হয়েছে। রাজা সূর্যভানু আমাদের সাথে আছেন।
আর তাছাড়া যোধা আর রাজা সূর্যভানের বিয়ে হতে চলেছে। যুদ্ধ হলে সীমা বদলায়, হৃদয়ও আর সম্পর্কও। এই সম্পর্কটা বদলাবে না। এই যুদ্ধটা যেমন অবশ্যম্ভাবী, ঠিক তেমনই রাজা সূর্যভানের আর যোধার সম্পর্ক। তথাস্তু। যোধা কোথায়? আমি দেখছি। তুমি সেদিন ওই মন্দিরের ঘাটে কি করছিলে? এই মাটিতেই আমার জন্ম, তার নামে শপথ করছি, সে যেই হোক না কেন, সে আপনার অলংকার স্পর্শ করেছে, তার শিরচ্ছেদ করে আপনার চরণে নিয়ে আসবো। যোধা, কি করছো? যদি পুড়ে যেতে? ভালোই হতো মা। ওই জল্লাদটা আমার সামনে দাঁড়িয়েছিল, আর আমি ওকে ভুল করে আপন ভেবে বসলাম। এসব ছাড়ো। তোমার ঠাকুমা কখন থেকে তোমাকে ডাকছেন, চলো। কখন থেকে তুমি একা একা? যোধা, যোধা! আমার তরলটা ওর গলায় ছিল, আর ও আমাকে ঠকিয়ে চলে গেল। শুনেছিলাম সে নাকি বড় যোদ্ধা, কিন্তু আজ বুঝতে পারলাম সে একজন কাপুরুষ। তাই রাজপুতের ছদ্মবেশে গত 3 দিন ধরে লুকিয়ে আমাদের আঘাত করার পরিকল্পনা করছিল। 3 দিন ধরে? হ্যাঁ মা, জানি না কি উদ্দেশ্যে এসেছিল, কিন্তু এখানে এসে সবকিছু অপবিত্র করে দিয়ে গেল। হরগৌরী উৎসবও অশুভ হয়ে গেল। আর তাছাড়া সেদিন মন্দিরের ঘাটেও রাজা সূর্যভানের বদলে ওই জালালের মুখটাই দেখেছিলাম। না, ও শুধু আমেরের নয়, সে সারা দেশের ভাগ্য। তোর যোধা মুঘল পরিবারের রানী হবে। প্রণাম রানীমা। কি হয়েছে মতিবাই? তুমি কাঁদছো কেন? একটা খারাপ খবর আছে। কি? আসলে রাজা সূর্যভান যোধাকে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছে। না, এই চিঠিটা রাজা সূর্যভান তোমাকে দিতে বলেছেন। এতে কি লেখা রয়েছে? কি হয়েছে? এ আমি কি শুনলাম? আমাদের যোধার সাথে এরকম হতে দিলেন কেন? যোধাকে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত আমার নয়, এ সিদ্ধান্ত সূর্যভান সিং এর। তাহলে আপনি বাধা দিলেন না কেন? রাজা সূর্যভান সিং একজন আদর্শ রাজা, এবং একজন আদর্শ রাজার কাছে তার প্রজা আর তাদের সুরক্ষাই সবচাইতে গুরুত্বপূর্ণ, নিজের পরিবারের চাইতেও বেশি। আপনি আপনি সহমত? আমি তার জায়গায় থাকলে হয়তো এটাই করতাম। আমি জানি রাজপুতদের মধ্যে এইভাবে দেখা করার অনুমতি দেওয়া হয় না, কিন্তু আমার কিছু জরুরি কথা বলার ছিল। আমার সিদ্ধান্তের সংবাদ এতক্ষণে আপনি পেয়েই গেছেন নিশ্চয়ই। হ্যাঁ।
আমাকে ভুল বুঝবেন না যোধা। কালকের পরিস্থিতি ছিল আমাদের বিবাহের ঘোষণার, আর আজ যুদ্ধের ঘোষণার। যেখানে একদিকে প্রজাদের মধ্যে জালালের আতঙ্ক ছড়িয়ে রয়েছে, সেখানে আমাদের বিয়ের আনন্দটা ভালো লাগবে না। আগে সীমান্ত যুক্ত করার কথা হচ্ছিল, এখন রক্ষার প্রয়োজন হয়েছে। আমাকে যুদ্ধের প্রস্তুতি নিতে যেতে হবে, মাতৃভূমির ঋণ শোধ করতে হবে। আমি সেই মাতৃভূমির কন্যা, এই ভেবে গর্বিত যে এমন এক রাজার রানী হতে চলেছি যে নিজের কথা না ভেবে প্রথমে আমিরের কথা, তার সাথে পুরো রাজপুতানার কথা ভাবছেন। যুদ্ধে যদি কোনো অঘটন ঘটে, শগুনী বাইয়ের কথা যদি সত্যি হয়ে যায়, আমাদের যোধার কি হবে তাহলে? যাবার আগে একটা কথা অবশ্যই বলবো, যে আমার আর আপনার এই বিচ্ছেদের কারণ হয়েছে তাকে আমি কখনোই ক্ষমা করব না। হয় আমি বেঁচে থাকবো, নয়তো আমি আপনার প্রতীক্ষা করব। আরে তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? কাজটা এবার যাবে দেখতে পাচ্ছি। 4 ডাবু ঘি দে আর বাকিটাইতে জল দে রে, জল, বুঝলি? চালিয়ে যান, আর তো মাত্র কয়েকদিনই আছে। তার মানে কিছু না। আরে এই ডাবুটা এদিকে রাখ, তুই এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ বস, এই নে, তুই তুই দুধ খেয়ে নে আগে। আমার একটা কথা শোন, এরকম কথা কাউকে বলতে নেই রে, যে তুমি পৃথিবীতে অল্প দিনের অতিথি। যদি তোর কাকিমা এটা শুনতে পায় তাহলে কত দুঃখ পাবে। যা সত্যি আমি তাই তো বলছি বাবু, আপনার হাতে আর বেশি সময় নেই। সেই দিন যে লোকটা আমাদের এখানে খাবার খেতে এসেছিল, যার সামনে আপনি জমিয়ে মোগলদের বদনাম করছিলেন, সে কিন্তু আর কেউ না, ও স্বয়ং বাদশাহ জালালউদ্দিন ছিল। হ্যাঁ, আর যুদ্ধের আগে ও খোঁজ খবর নিতে এসেছিল এখানে। যদি একবার আমি ধরতে পারি জালালকে, তাহলে এই ঘিয়ের দিব্যি ওকে এই কড়াইয়ে ডুবিয়ে জিলিপির মতো ভেজে ফেলবো। লোকে তো বলে যে প্রতিশোধ না নিয়ে ও কিন্তু ছাড়ে না। আমার তো এটা ভালোভাবেই মনে হচ্ছে। বাবু 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 বাবু, অপরাধ মার্জনা করবেন শাহেনশাহ, কিন্তু আপনি একটা ভুল করে ফেলেছেন। আমার বদলে আপনি আমেরের রাজকুমারী যোধাকে এখানে নিয়ে আসতে পারতেন। মানছি যে সে অপূর্ব সুন্দরী, কিন্তু যদি আমি ওকে নিয়ে আসতাম তাহলে ওর কদর আরো বেড়ে যেত, ওর গুরুত্ব বেড়ে যেত। তোমায় তো আমি নিয়ে এসেছি, এবার তুমি দেখে নিও, ও স্বেচ্ছায় আমার কাছে এসে ধরা দেবে আমার বাহু ডোরে।